এবারই প্রথম না, এই সেই প্রথম টার্মেও থমাস মেসি বিরুদ্ধাচরণ করে এসেছেন এবং এটা ওনার একটা পলিসি পজিশন, এটা কোনো ব্যক্তির সাথে কারো কোনো ব্যক্তির সংকট না। তো সেই জায়গায় তাহলে এবার নতুন কি হলো, সেই জায়গায় আসার আগে আমি একটু বলে আসতে চাই যে থমাস মেসি কে বা তাকে আমরা কিভাবে চিনবো আলাদা করে, সেটা যদি একটু বুঝতে চাই তো দুই একটা কথা তার ব্যাপারে না বললেই না। সেটা হচ্ছে তিনি হচ্ছে একজন কনস্টিটিউশনাল নন ইন্টারভেনশনিস্ট এবং তিনি একজন লিবার্টারিয়ান। তিনি পলিসি বা নীতিতে বিশ্বাস করেন, দল তার কাছে প্রধান বিষয় না। তার নীতিগুলো কেমন? তার নীতি হচ্ছে যে কোনো প্রেসিডেন্ট নয়, কংগ্রেস একমাত্র ওয়ার ডিক্লেয়ার করতে পারবে এবং আমেরিকান সৈন্যদেরকে কোন একটা ওপেন এন্ডেড কনফ্লিক্ট জোনে ক্লিয়ার পাবলিক ডিবেট এবং কংগ্রেশনাল অ্যাপ্রুভাল ছাড়া নিয়োজিত করা যাবে না। তিনি সকল প্রকার ফরেন এইডের বিরোধী এবং তিনি কিন্তু অন প্রিন্সিপাল বিরোধিতা করেছেন এই সমস্ত কিছু। তিনি এখন যেরকম ইসরায়েলে এইড দেওয়ার বিরোধী প্রকাশ্যে, একইভাবে তিনি ইউক্রেনেও এইড দেওয়ার বিরোধী প্রকাশ্যে। তিনি সিরিয়াতে যে ইন্টারভেনশন ওবামা করতে চেয়েছিলেন সেটারও বিরোধী ছিলেন। তো তার যে অবস্থান সেটা একটা প্রিন্সিপালিস্ট অবস্থান। তো সেই জায়গা থেকে তিনি এখন কেন হেরে গেলেন এই ইলেকশনে সেটার ব্যাপারে যদি আমি বলি, যে আপনি যে স্পিচটা এখন দেখাচ্ছেন কনসেশন স্পিচ থমাস মেসির, সেই স্পিচটার একদম শুরুতে তিনি বলছিলেন যে আমি আরো আগেই স্পিচটা দিতে আসতাম, কিন্তু আমার যে প্রতিদ্বন্দ্বী তাকে কল করতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ তিনি তেল আভিভে, যোগ করে বলছিলেন আর কি। ডেফিনেটলি তেল আভিভে কেন, এটার মানে হচ্ছে যে সেটা আমরা ইসরায়েলি লবির ওন অ্যাডমিশনে আজকে দেখলাম, তা এই প্যাক তার টুইট করে বলেছে যে আমরা আমেরিকান ইলেকশনে ইসরায়েলের পক্ষে যারা থাকবে তাদেরকে এগিয়ে নিয়ে যাব এবং যারা বিপক্ষে থাকবে তাদের বিরোধিতা করব। তো এইটার ফল আসলে কি ছিল সেটা আবার থমাস মেসির ওই স্পিচটায় যদি যাই, তিনি বলছিলেন যে আমাদের 250 বছরের রিপাবলিকের ইতিহাসে এই প্রথমবার $35 মিলিয়ন একটা প্রাইমারি ইলেকশনে ঢালা হয়েছে এবং সেটা কেনটাকির 4th ডিস্ট্রিক্টে। আপনি চিন্তা করেন, কেনটাকি হচ্ছে আমেরিকার অন্যতম দরিদ্র একটা স্টেট গুলার অন্যতম, একটা ছোট স্টেট এবং ছোট পপুলেশনের স্টেট, সেখানে $35 মিলিয়ন রেকর্ড অ্যামাউন্ট প্রাইমারিতে। Yes, is not even actual election. What does that tell you? সেটা হচ্ছে দ্য ইমেন্স ইনফ্লুয়েন্স দ্য ইসরায়েলি লবি হ্যাজ। এবং এটা আমার কথা বিশ্বাস করতে হবে না আপনাকে, এটা 2006 সালে ইউনিভার্সিটি অফ শিকাগো এবং হার্ভার্ড ইউনিভার্সিটির দুইজন প্রফেসর যে বইটা লিখেছিলেন ইসরায়েলি লবি নিয়ে, যেটা একটা সেমাইনাল ওয়ার্ক ইন ইন্টারন্যাশনাল রিলেশনস এবং ডিপ্লোমেসিতে, সেটা যদি দেখেন, অথবা কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্পের চিফ টেরোরিজম ডিরেক্টর জো কেন্ট, তিনি যে পদত্যাগ করলেন এবং সেখানে যে ইসরায়েলি লবির প্রভাবের কথা উল্লেখ করলেন, সেগুলো যদি আপনি বিবেচনায় রাখেন, বিশেষত প্রায় 20 বছর আগে লেখা ওই বই, সেখানে তারা যেভাবে একদম পাতায় পাতায় যা উল্লেখ করেছেন হুবহু তার ফল আমরা আজকেও দেখছি, যে কিভাবে এই লবি প্রেসার ক্যাম্পেইন করে ইলেকটোরাল ডোনেশনের মধ্য দিয়ে, কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে, লবিং এর মধ্য দিয়ে কিভাবে তার ক্রিটিকদেরকে ডিসিপ্লিন করে লাইনে রাখে, সেটার একটা মানে জাজল্যমান প্রমাণ আমরা দেখলাম। এবং এই লবি কোনো দেশে থাকা মানেই হচ্ছে যে দুইটা দেশের স্বার্থ যখন ন্যাচারালি ওভারল্যাপ করে না, যখন তাদের স্বার্থের মধ্যে খাপ খায় না, তখন আপনার একটা লবি লাগে। এবং আপনি ইমাজিন করেন, আজকে যদি আমরা জানতে পারতাম যে চাইনিজ লবি আমেরিকার কোনো ইলেকশনে $5 মিলিয়ন দিয়েছে বা $1 মিলিয়ন দিয়েছে, তাহলে চিন্তা করেন কেমন রই রই পড়ে যেত আমেরিকার ভেতরে। অথবা ইভেন যদি এটা কানাডার মতো একটা দেশও বলতো যে আমরা আমাদের স্বার্থ রক্ষায় আমেরিকার ইলেকশনে $2 মিলিয়ন দিলাম, তাহলে চিন্তা করেন এটা নিয়ে কিরকম হইচই হতো। অথচ শুধুমাত্র ইসরায়েল এক্সেপশনের কারণে আমেরিকা এটা সম্ভব। এবং সেটা এক্সপ্লেইন করা যায় ওই বই এবং ওই ঘরানার যে স্কলারশিপ সেটা দিয়ে, যে ট্রেমেন্ডাস ইনফ্লুয়েন্স যতদিন আমেরিকার পলিটিক্সে থাকবে ততদিন এটা আসলে একটা সভরেইন পলিটিক্যাল সিস্টেম, এটা আসলে বলা যায় না। ওকে, অনেক ভালো বিশ্লেষণ করেছেন জুয়েল ভাই। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে একটা মানে অন্য ক্যালকুলেশন আছে। সেটা হচ্ছে যে যারা প্রাইমারিতে ভোট দেয় তারা কিন্তু হচ্ছে সবচাইতে ভোকাল, সবচাইতে অ্যাক্টিভ উইদিন দ্য পার্টি। এটা কিন্তু আপনার অন্য পার্টি না, অন্য জনগণের কাছে ইলেক্টোরেট তাদের ভোট না, কিন্তু এটা হচ্ছে শুধু ওই পার্টির মধ্যে সবচেয়ে র্যাডিক্যাল যারা, সবচাইতে যারা উত্তেজিত
তাদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা তো বেশি থাকবে, এটা সবাই জানে। এবং সেখানে আপনি যদি দেখেন যারা অনেক বেশি বয়স্ক তারা আছে, এটার সাথে একটু যোগ করি টাকার খেলাটা কোথায় হয়। যেমন এই ইলেকশনে, থমাস মেসির ইলেকশনে যে ইলেকট্রাল ক্যাম্পেইন এবং অ্যাড গুলো দেখানো হয়েছে, ইউটিউবের অ্যাডে বলেন, টিভির অ্যাডে বলেন, রেডিওর অ্যাডে বলেন, সেখানে প্রথমবারের মতো সরাসরি এআই ব্যবহার করে ফেক ভিডিও ইউজ করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে এওসি এবং ইলহান ওমর তাদের সাথে থমাস মেসিকে একটা হোটেলে দেখা যাচ্ছে। ঠিক আছে, ষড়যন্ত্রের একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে, ষড়যন্ত্র হচ্ছে। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা এই ধরনের মিথ্যা ভিডিও কেন দিলেন, তারা বললেন যে এটা রূপক, আমরা দেখাতে চেয়েছি থমাস মেসি ইজ ইন বেড উইথ দ্য ডেমোক্র্যাটস। দেখছেন খেলাটা কিভাবে ঘুরাই দিছে। এখন আপনি 70 বছর বয়সের একজন মানুষের কাছে যদি এই ভিডিও দেন এআই প্রডিউস, সে কি বুঝবে যে এটা এআই প্রডিউস নাকি রিয়েল? এটা একটা জাস্ট এক্সাম্পল দিলাম যে টাকার খেলাটা কিভাবে হয়। তো এখানে আপনি আমেরিকায় যদি কথা বলতে চান, আপনি তো বাসায় বাসায় ডোরে ডোরে যেতেও টাকা প্রয়োজন, আপনি যদি মিডিয়া ইউজ করতে চান সেখানেও টাকা প্রয়োজন। এখন থমাস মেসির সাথে যদি 3-4 গুণ বেশি টাকা নিয়ে আসে এবং এসে যদি বলে যে থমাস মেসি হচ্ছে আমেরিকার বিরুদ্ধে, থমাস মেসি হচ্ছে অ্যান্টিসেমিটিক, থমাস মেসি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে, এবং এই সমস্ত ফেক ভিডিওগুলো দেখায়, তাহলে খেলাটা ঘোরানো তো খুব বেশি ডিফিকাল্ট না। এবং যদি এটা একটা কেন্টাকির মতো একটা রুরাল এরিয়া হয়, যেখানে আপনি এডুকেশনের হার অনেক কম, ওই ধরনের সচেতনতা নাই, সো এইভাবে বিভিন্ন ফ্যাক্টর এখানে আছে। সেই কারণেই পাজলটা এক্সপ্লেইন করা যায় যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে জনপ্রিয়তা সেটা 35%-এ নেমে এসেছে সাধারণ মানুষদের মধ্যে, আমেরিকানদের মধ্যে, কিন্তু সেটা তো রিপাবলিকানদের মধ্যে সবচেয়ে যারা র্যাডিক্যাল তাদের মধ্যে না, তাদের নিজস্ব কনস্পিরেসি থিওরি আছে, মেগা বেজের মধ্যে না করতে পারে, রাইট।